আসসালামু আলাইকুম। আমি আহসানুল ইসলাম টিটো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আজ আমরা আলোচনা করব এদেশের পুঁজিবাজারের একটি বৃহৎ সেক্টর যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা, সেটা হলো মার্চেন্ট ব্যাংক। বহির্বিশ্বের প্রত্যেকটা দেশেই যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসাবে পরিচিত এবং পুঁজিবাজারকে গতিশীল রাখতে ইনভেস্টমেন্ট ব্যাংকারদের প্রতিষ্ঠিত প্রত্যেকটি বাজারে একটি বিশিষ্ট ভূমিকা থাকে। আমাদের দেশের প্রায় ৫৫টা লাইসেন্সড মার্চেন্ট ব্যাংক এখানে কাজ করছে, কিন্তু আমাদের দেশের মার্চেন্ট ব্যাংকরা সেইভাবে পুঁজিবাজারকে প্রভাবিত করতে পারতেছে না। শুধুমাত্র ইস্যু ম্যানেজার হিসাবে আইপিওতে তাদের একটা ভূমিকা আছে, বাট বাকি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং অন্যান্য সার্ভিসে আমরা সেই রকম সাপোর্ট পুঁজিবাজারের মার্চেন্ট ব্যাংক থেকে পাচ্ছি না। আমরা আজকে আলোচনা করব বিশেষ করে আইপিও নিয়ে, কিভাবে আইপিও আসছে, আইপিওর প্রাইসিং, এই বিষয়গুলি নিয়ে। আর এই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান দিকে মাহবুব এইচ চৌধুরী, এএফসি ক্যাপিটালের সিইও, এবং আমার বাম দিকে আছেন তাহিদ আহমেদ চৌধুরী, এমডি সিইও, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট। আপনাদেরকে দুজনকেই আমন্ত্রণ আজকের এই আলোচনায়। আজকে আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি যে আপনারা সবাই জানেন দুজনেই খুব প্রফেশনাল। আপনি নিজে একটি বইও পাবলিশ করেছেন, ২১শে মেলায় আপনার পুঁজিবাজারের উপরে একটা বই আপনি পাবলিশ করেছেন। অনেক দিন ধরে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত আছেন। তো মার্চেন্ট ব্যাংকের যে রোল বা ইনভেস্টমেন্ট ব্যাংকারের যে রোল, কেন আমাদের দেশে ৫৫টা মার্চেন্ট ব্যাংক থাকার পরেও সেই রোলটা পুঁজিবাজারে আমরা দৃশ্যমান দেখতে পারতেছি না? মাহবুব ভাই, আপনাকে দিয়ে এই আলোচনাটা শুরু করব। ধন্যবাদ টিটু ভাই, আপনি একদম কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। আসলে পুঁজিবাজারের সমস্যা নিয়ে আলাপ করতে করতে কেন ডেইলি ট্রেড কমলো বাড়লো এগুলি করে, কিন্তু আপনি আজকে যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন সেটা আসলে সমস্যার আরেকটা বিষয় যেটা নাকি সমস্যা তৈরি করে। যেমন দেখেন, আপনি বললেন যে কেন মার্চেন্ট ব্যাংকগুলো ভালো ভূমিকা রাখতে পারছে না, সেটার মূল গভীরে যদি একটু যাই, আমরা দুইটা ইস্যু নিয়ে শুধু বলি। দেখেন, মার্চেন্ট পৃথিবী যেখানেই যাবেন আপনি বলছিলেন যে মার্চেন্ট ব্যাংকগুলোই কিন্তু কমার্শিয়াল ব্যাংকে ওন করে, মানে মার্চেন্ট ব্যাংকের সাবসিডারিগুলো থাকে কমার্শিয়াল ব্যাংক, আর মার্চেন্ট ব্যাংকগুলো ক্যাপিটাল মার্কেট থেকেই কিন্তু টাকা তোলে। আমরা বলি যে মার্চেন্ট ব্যাংকের অনেক ভূমিকা আছে ক্যাপিটাল মার্কেটকে স্টেবল করার, অথচ মার্চেন্ট ব্যাংক কিন্তু ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হওয়ার জন্য যে আইন কানুনগুলি করা হয় নাই। আমরা নিজেরা অনেকগুলো মার্চেন্ট ব্যাংকে লিস্টেড করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি নাই। বা ব্রোকার হাউসগুলির কথা যদি বলেন, যারা নাকি মার্কেট ইন্টারমিডিয়েটারি, যারা নাকি মার্কেটকে স্টেবল রাখবে, তাদের যদি লিস্টিং করা না দেওয়া হয়, তাদের পুঁজিটা আসবে কোত্থেকে? তো কাজেই তারা যে মার্কেটকে স্টেবল করবে, বা তারা যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে ওন করবে, কমার্শিয়াল ব্যাংকের পুঁজি সরবরাহ করবে, সেই জন্য তাদের প্রথম শর্ত হইল তাদেরকে লিস্টিং করার জন্য যে রুলস রেগুলেশন আছে সেগুলাকে মানে যুগোপযোগী করা। কিন্তু আমাদের দেশে বর্তমানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেভাবে মানে অন্যান্যগুলোকে দিচ্ছে, কমার্শিয়াল ব্যাংকে যেভাবে লিস্টেড করছে, কিন্তু মার্চেন্ট ব্যাংকে সেভাবে করছে না। তা আমার মনে হয় যে এই বিষয়টি একটু নজর দেওয়া উচিত, যেন মার্চেন্ট ব্যাংকগুলি ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে লিস্টেড হয়ে ক্যাপিটাল তুলে আবার ক্যাপিটাল মার্কেটকেই স্টেবল করার ভূমিকা রাখতে পারে। এটি অন্যতম একটা কারণ। জি, ধন্যবাদ। আমি একই প্রশ্নে আপনার কাছে আসব। সক্ষমতা নিয়ে কথা হয়েছে যে মার্চেন্ট ব্যাংকের ওই রকম সক্ষমতা নাই। তো মার্চেন্ট ব্যাংকের এই পুঁজি বৃদ্ধিতে এবং সক্ষমতা বৃদ্ধিতে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনার অভিমতটা যদি বলেন। আসলে টিটু ভাই, আমার খুব বেশি দিন এক্সপিরিয়েন্স না মার্চেন্ট ব্যাংকে ইন বাংলাদেশ, বাট আই হ্যাভ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্যাট। আপনার যখন আমি মার্চেন্ট ব্যাংকে জয়েন করলাম অ্যারাউন্ড 4 years বিফোর, তখন অনেকেই যখন বলতাম আমি মার্চেন্ট ব্যাংকে কাজ করি, তখন বলে ইজ দ্যাট এ মার্কেন্টাইল ব্যাংক? হ্যাঁ, তো আমাদের দেশে মানে মার্চেন্ট ব্যাংক রিলেটেড অথবা ইনভেস্টমেন্ট ব্যাংক রিলেটেড বা নলেজটা ডেভেলপই করে না আমি বলবো। হ্যাঁ, প্লাস যে বিগ ইস্যুটা আমরা ফিল করি, আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম মার্চেন্ট ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল কত, 10 কোটি থেকে 25 কোটি টাকা। আউট অফ প্রবাবলি 55-40টারই পেইড আপ হবে এরকম। সো যেখানে আপনার পেইড আপ মাত্র 10 কোটি অথবা 25 কোটি টাকা, এই 25 কোটি টাকা দিয়ে আপনি কী করতে পারবেন? যেন ব্যাংকের পেইড আপ বাংলাদেশে 500 কোটি টাকা। সো আমার মনে হয় এই মার্কেট যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে প্রথমেই যে রিকোয়ারমেন্টটা আসবে ফান্ডের রিকোয়ারমেন্ট। উই হ্যাভ টু ইনজেক্ট দ্য ফান্ড। এটা অ্যাটলিস্ট আমাদের মার্চেন্ট ব্যাংকের পেইড আপ হওয়া উচিত 250-300 কোটি টাকা। আপনি যদি এই সাইজের ক্যাপিটাল না থাকে, তাহলে আপনি নিজেই তো নিজের ডেভেলপ করতে পারতেছেন না, আপনি মার্কেট কীভাবে ডেভেলপ করবেন? আর মেইন রিজন আমরা পোর্টফোলিওতে যাচ্ছি না, বিকজ অফ দ্যাট উই আর মোর ইন্টারেস্টেড অন আইপিও অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজারি, অ্যান্ড পোর্টফোলিওতে যাচ্ছি না বিকজ অফ দ্য ফান্ড প্রবলেম। আমাদের নিজেদেরই ফান্ডের প্রবলেম আছে। সো আমার মনে হয় আমাদের যদি 250-300-500 কোটি টাকা থাকতো, তাহলে অনেক ইজিলি আমরা এই মার্কেটটাকে ডেভেলপ করতে পারতাম। সো এটা একটা দেখার বিষয়। এটা মাহবুব ভাই বললেন উই আর লুকিং ফর ইট অ্যাজ ওয়েল, যে মার্কেটে লিস্টিংয়ের ব্যাপারে বাংলাদেশে একটা ব্রোকারেজ হাউস, একটা মার্চেন্ট ব্যাংক নাই যেগুলো লিস্টেড। সো আলটিমেটলি যদি এই প্রসেসটা আমাদের জন্য ওপেন না হয়, তো আপনি তো ফান্ড জেনারেট করতে পারবেন না।
সো আমার মনে হয় এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা যেটা পজিটিভ সাইড হচ্ছে, অনেকগুলো মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়া, ধরেন এখন আস্তে আস্তে সবাই মার্কেটিং করতেছে, নলেজটা ইজ এক্সপান্ডিং, সবাই জানতেছে যে হ্যাঁ আইপিওতে আসলে এই বেনিফিট আছে, এই ডিসঅ্যাডভান্টেজ আছে। সো আস্তে আস্তে মার্কেটটা ডেভেলপ করবে। বাট আমার মনে হয় বাংলাদেশে এটা ভেরি প্রাইমারি কনসেপ্টে রয়ে গেছে, যেটা মোটেও আমরা ডেভেলপ না এখনো। সো এটা একটা রিজন যে আমরা কন্ট্রিবিউট করতে পারতেছি না শেয়ার মার্কেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে। মাহবুব ভাই, আপনার কাছে আসবো। আপনি পুঁজিবাজার নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন। এই যে ব্যাংক ডিপেন্ডেন্সি, আমাদের পুঁজিবাজারের ব্যাংক ডিপেন্ডেন্সি থেকে আপনি ব্যাংক ডিপেন্ডেন্সিটাকে কিভাবে দেখেন, এবং এখান থেকে বের হয়ে আসার উত্তরণের যে পথ, যেমন আপনি বললেন ক্যাপিটাল রেইজিংয়ে কি রেগুলেটরি কোনো প্রবলেম আছে, না আপনারাই ক্যাপিটালটা রেইজ করতে পারতেছেন না, বা যেখান থেকে ক্যাপিটালটা আসার কথা সেখান থেকে পাচ্ছেন না? আচ্ছা, ধন্যবাদ টিটু ভাই। আপনি এখানে যেটা বললেন যে ব্যাংক ডিপেন্ডেন্সি, আমাদের যে এই পুঁজি, নাম তো পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট, তার মানে দেশের ব্যবসা বাণিজ্য বলেন যা বলেন, এটার মূল পুঁজি বা বীজতলাই কিন্তু ক্যাপিটাল মার্কেট, এখান থেকে পুঁজি আসবে। কিন্তু আমাদের দেশে যে হাই রেট ইন্টারেস্টে ব্যাংকের উপরে ইন্ডাস্ট্রিগুলি যেভাবে ডিপেন্ড হয়ে যাচ্ছে বা ডিপেন্ড করানো হচ্ছে, সেটা কিন্তু আসলে টোটাল ম্যাক্রো ইকোনমির জন্য মারাত্মক সমস্যা বয়ে আনবে। এবং আপনি দেখেন পুঁজিবাজারে খারাপ হওয়াতে, সেটার আপনার ইন্টারন্যাশনাল যেই মাস্টার কার্ড, তাদের যে একটা সার্ভে যদি দেখেন, গত মাসের সার্ভেটা ছিল, যে তারা বলতেছে যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সমস্যার কারণে অন্যান্য ভোক্তা পর্যায়ে যেই অর্থনীতির যে সমস্যা, সেটা তো উদ্ভব হয়েছে। তো শুধু ব্যাংক ডিপেন্ডেন্সি না, অন্য টোটাল ম্যাক্রো ইকোনমিতে এটা একটা ইম্প্যাক্ট ফেলে। তা আপনার এই ম্যাক্রো ইকোনমি বলেন যে ব্যাংক ডিপেন্ডেন্সি সরিয়ে আনতে হলে ক্যাপিটাল মার্কেটকে আপনাকে প্রমোট করতে হবে। আর এই ক্যাপিটাল মার্কেটকে প্রমোট করার যে মূল ভূমিকা রাখে, তারাই কিন্তু মার্চেন্ট ব্যাংক। তো এই মার্চেন্ট ব্যাংকগুলোকে যদি আপনি পুঁজির যে ব্যবস্থা করা, যেটা ব্যবস্থা সেটা না করা যায়, তো এখন পুঁজির ব্যবস্থা কে করবে? হ্যাঁ, এন্টারপ্রেনিয়াররা, তারা স্টার্ট আপ ক্যাপিটাল করে, তাদেরকে বলা হয় অ্যাঞ্জেল শেয়ার হোল্ডার। তারা ক্যাপিটাল নিয়ে আসলো, আপনার স্টার্ট করলো। তারপরে আপনি যখন বড় করতে চাবেন, তখন তো আপনাকে ব্যাপক পার্টিসিপেশন প্রয়োজন হবে পুঁজিবাজারের অন্যান্য লোকদের। তো সেইটার জন্য যে আইনের যে আসতে পারবে না, আইনে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, সেটা শিওর। বাট আমরা দেখেছি যে এই ব্যাপারে যেই নিয়ন্ত্রক সংস্থা বা সংস্থাগুলোর যেই সহায়ক ভূমিকা থাকার দরকার ছিল, সেটা যদি আরেকটু পজিটিভ হয়, সেই ক্ষেত্রে মানে ক্যাপিটাল মার্কেট স্টেবল হবে, পুঁজিবাজারে যে মার্চেন্ট ব্যাংক, তারা তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারবে। কারণ এই যে এক্সপার্ট নলেজটা কোথাও না কোথাও তো স্টোর থাকতে হবে, সেটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং বলে বা মার্চেন্ট ব্যাংকিং বলে, সেইখানে থাকে। তা আর পুঁজির যেই ব্যাপার বললেন যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এক্সপার্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট, সেটা মার্চেন্ট ব্যাংকের পক্ষেই কিন্তু সবচেয়ে ভালোভাবে করা সম্ভব, এবং পৃথিবীব্যাপী আমরা সবখানে তাই দেখতেছি। তো আজ হোক কাল হোক, বা যত তাড়াতাড়ি হবে ততই ভালো, ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো, দেশের ইকোনমির জন্য ভালো, আমাদের সরকারের জন্য ভালো হবে। সরকার কেন পুঁজির চিন্তা করতে হবে, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চিন্তা হবে? সরকার করবে পলিসি মেকিং, তারা পলিসি রাস্তা তৈরি করে দিবে, কিন্তু রাস্তার পারে পারে যে ইন্ডাস্ট্রি হবে, সেগুলো কিন্তু ব্যক্তি উদ্যোগে করতে হবে। আর ব্যক্তি উদ্যোগের মূল শত্রু কিন্তু ক্যাপিটাল মার্কেট। তা আপনি ক্যাপিটাল মার্কেট প্রমোট করেন, দেশের অর্থনীতি আপনি বদলে যাবে। তা আমরা আসবো আইপিও প্রসেস নিয়ে অনেক দীর্ঘসূত্রিতা হয়। আর সমালোচকরা বলে থাকেন যে অনেক বেশি আইপিওর পারমিশন দেওয়ার কারণে মার্কেটটায় নেগেটিভ ইম্প্যাক্টের অন্যতম প্রধান কারণ। গত বছর 20টার মতো আইপিও এসেছিল, এই বছর মাত্র 12টা এসেছে, আগামী এক মাসে হয়তো 2-3টা আসবে। গত বছরের এই জায়গাটা পড়তো। এই যে আইপিও বাজারটা, প্রাথমিক বাজার, যদিও আমরা দেখি যে আইপিও মার্কেটে প্রাথমিক অ্যাপ্লিকেশনে অনেক গুণ বেশি পড়তেছে, তারপরেও আইপিও প্রসেসটা বিভিন্নভাবে সেকেন্ডারি মার্কেটের গ্রোথের পোটেনশিয়ালিটির জন্য একটা নেগেটিভ হিসাবে দেখা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ টিটু। আমার মনে হয় এটা পুরোপুরি একটা রং কনসেপ্ট যে আপনার আইপিও আসার ফলে সেকেন্ডারি মার্কেট পড়ে যাচ্ছে। ইন জেনারেল আমরা যদি দেখি, আপনি দেখেন 20টা আইপিও আসছে, এবার মনে হয় বলেন 12টা আসছে। সো যদি আপনি দেখবেন 10 টাইমস 15 টাইমস ওভার সাবস্ক্রাইব এগুলো। হ্যাঁ, সো আমি এটা বলবো না যে দেয়ার হ্যাজ নো ফান্ড ইন বাংলাদেশ, অবশ্যই লোকজনের হাতে টাকা আছে, আর না এতগুলো ইনভেস্টমেন্ট করতে আসে। সো এটার জন্য যে সেকেন্ডারি মার্কেটের কোনো এফেক্ট পড়তেছে আমার মনে হয় না। এটা হচ্ছে আইডেল মানির লোকজন যখন আইপিও আসে তখন এই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন ওনারা। সো আর যেটা একটা তো সমস্যাই আছে, আপনার রেগুলেটরি অনেক সময় লাগে আমাদের দেশে অ্যাপ্রুভাল পাইতে। সো আমার মনে হয় এটা ইট শুড বি মাচ মোর কুইকার, যে একটা আইপিও সাবমিট করার পরে 6 মান্থের মধ্যে অ্যাপ্রুভাল যাতে পাওয়া যায়, এই ব্যবস্থা করা উচিত। কারণ ইস্যুয়ারও অনেক সময় দেওয়া যায় দেয়ার ইন নেগেটিভ টেরিটরি, যে 2 বছর লাগে একটা ফাইল অ্যাপ্রুভাল হইতে। সো মানে দে আর নট ফিলিং ইন্টারেস্টেড যে আমরা মার্কেটে এসে কী করবো, এত সময় লাগতেছে। সো আমার মনে হয় এইগুলো জিনিসগুলো দেওয়া দরকার। আমার মনে হয় আইপিও 12টা 20টা দিস নট এ কোয়েশ্চন। আমার মনে হয় আইপিও দেয়ার শুড বি মোর অ্যান্ড মোর আইপিও। বাংলাদেশে অ্যাটলিস্ট অনেক অর্গানাইজেশন আছে যারা আইপিওতে আসতে পারে, অথবা আসার জন্য অনেক ভালো ব্যাকগ্রাউন্ড আছে।
আমার মনে হয় উই নিড টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড, যে আমাদের মেইন টার্গেট হয়ে গেছে যে হ্যাঁ আমরা ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট, ওইখান থেকে ইজিলি ফান্ড পাওয়া যায়, অথবা ইদানিং দেখতেছি ফরেন ফান্ড আসতেছে, বাট ক্যাপিটাল মার্কেটে আসলে যে বেনিফিটটা আছে আপনার, যে ব্যাংকের ইন্টারেস্ট বিয়ার করতে হবে না, সাধারণ জনগণও এটা একটা বেনিফিট পাবে, প্লাস আপনার অনেক কম ইন্টারেস্টে অথবা কম ডিভিডেন্ড দিয়ে আপনি সার্ভাইভ করতে পারতেছেন বেসড অন ইওর প্রফিটেবিলিটি। তো এই জিনিসগুলো আমার মনে হয় মোর যারা মার্চেন্ট ব্যাংকে আমরা আছি আমাদের প্রমোট করা উচিত। কারণ একটা নেগেটিভ জিনিস দেখি যখনই আমরা কোথাও যাই আপনার আইপিওর জন্য, ম্যানেজমেন্ট বলে আমার কি পাওয়ারটা কমে যাবে, শেয়ার হোল্ডাররা কি আমার কোম্পানিটা নিয়ে যাবে। সো কনসেপ্ট উই আর টোটালি ইন দ্য, মানে আমাদের কনসেপ্টটাও এখন এইভাবে গ্রো করে নাই। তেমন এখানে আরও কাজ করা উচিত আমাদের, যে আসলে কীভাবে এটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসা যায় সব থেকে। জি, আমরা আলোচনায় আসবো। একটি দর্শকের ফোন আছে। দর্শক, আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক, আপনি আপনার নামটা বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি 2010 সালে আমার ছেলে মেয়ের ওই ডিবিএস এর কিছু টাকা পাইছিলাম, তো ওইভাবে 4 লক্ষ টাকা আমি ইনভেস্ট করি ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডে। তো 2013 সালে সম্ভবত আমি রকিব ভাইকে প্রশ্ন করলাম যে ভাইয়া, আমি যে এই জিনিস কিনছি, এখন আমি তো অনেক লসে আছি। তো উনি আমাকে বললো যে বোন, আপনি 5 বছর অপেক্ষা করেন, তো আপনি শেয়ার লাভবান হবেন, অন্তত মানে লস হবে না। তখন আমি ওনার কথা বিশ্বাস করে আমি আরো নেটিং করলাম, ওই শেয়ারগুলো আরো কমে কিনলাম। সেটা হচ্ছে এনবিএল 60 টাকা করে পাইলাম তখন কিনলাম, এরকম ডিবিএস মিউচুয়াল ফান্ড কিনলাম 7 টাকা 8 টাকা করে, এরকম সব কিছুই কিনলাম। তখন আমার দেখা গেল যে এনবিএল আসলো 27 টাকা করে, এখন আসছে ওই ডিবিএস মিউচুয়াল ফান্ড 13 টাকা করে, এরকম প্রত্যেকটা শেয়ারই আমার মানে একটু বাড়তি আছে এখন বর্তমান রেটে। এখন আমি কুড়ে দেখলাম 1,80,000 টাকার মতো আমার কুড়ে আছে, 7 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি এই পর্যন্ত। জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি। আরেকজন দর্শক আমাদের ফোনে আছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল জলিল। আমার প্রশ্ন আপনাদের কাছে, যে নতুন আইপিও গুলো যে আসতেছে, এগুলো আসার সময় তারা রিভ্যালুয়েশন করে তাদের সম্পদ মূল্যকে 100 গুণ 200 গুণ বাড়াইয়া তারা স্টক দিতেছে। কোন কোম্পানি দেখছি 2200% 2300% স্টক দিছে। অর্থাৎ একটা করে শেয়ারের দাম পরিচালকদের পড়তেছে 20 পয়সা 10 পয়সা। পরবর্তীতে মার্কেটে আসার পরে বড় ধরনের স্টক দেয়, স্টক গুলো সেল দেয়, তারপরে লকিং শেষ হইলে তাদের পুরা শেয়ার যদি মানে 10 টাকাতেও সেল দেয়, 5 টাকাতেও সেল দেয়, তারা 1000 গুণ লাভ করে মার্কেট থেকে টাকা বাইর করে নিয়ে যাইতেছে। কিন্তু আমাদের বিশেষজ্ঞ একজন বলল আইপিও আসলে মার্কেট ভালো হয়। হ্যাঁ, আইপিও আসলে মার্কেট ভালো হতে পারে ওই রকম ফান্ডামেন্টাল শেয়ার আসলে। এরকম টাউট বাটপার পরিচালকদের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। মাহবুব ভাই, আপনাকে দিয়ে আসবো আইপিও প্রাইসিং। আইপিওর প্রাইসিংয়ের ব্যাপারটা আসলে অনেকেই এটা বলে যে আইপিও প্রাইসিংটা কে করে, এটার দায়িত্ব কার, এবং পরবর্তীতে এটার মার্কেট যে রিয়াকশন হয় সেইখানের দায়িত্বটা কার? আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে দেখেন, আইপিও প্রাইসিং এর জন্য ওয়ার্ল্ড ওয়াইড মেইনলি 5টা পদ্ধতি থাকে। এগুলো অ্যাকাউন্টিংয়ের খুবই টেকনিক্যাল একটা জিনিস। 5টা পদ্ধতি থাকে, সেই 5টার মধ্যে আমাদের দেশে বর্তমানে 4টা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। এই আইপিও প্রাইসিংটা মূল প্রাইসিংটা করে হলো আপনার ইস্যুয়ার, যে মানে আসতে চায়, মানে যার প্রোডাক্ট সে বলবে যে আমি আমার শেয়ার এত টাকায় বিক্রি করতে চাই। আমরা অ্যাজ ইস্যু ম্যানেজার সেই যে প্রাইসিং যে করলো, সেই যে প্রাইসিং, সেইটা তার যে 4টা মেথড আছে অ্যাকাউন্টিংয়ের, সেই 4টা মেথডের সাথে জাস্টিফাইড কি জাস্টিফাইড না। যদি জাস্টিফাইড হয় তাহলে তখন আমরা বলি তাকে যে হ্যাঁ আপনার প্রাইসটা জাস্টিফাইড, আপনি যা চাচ্ছেন। যদি জাস্টিফাইড না হয়, বলি এই প্রাইসে যদি আপনি সাবমিট করেন, তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা নিয়ন্ত্রণ সংস্থা বা সংস্থাগুলি আপনাকে এটা অ্যাকসেপ্ট করবে না। তো কত হতে পারে 4টা মেথডের, এই 4টা মেথডের মাধ্যমে আপনার প্রাইস এই হইতে পারে। তখন আমরা ইস্যু ম্যানেজারে ওটা বলি হ্যাঁ এবার জাস্টিফাইড আছে। তখন আমরা ওই অ্যাপ্রুভালের মানে তার ওই কাগজপত্র সবগুলো সহ অ্যাপ্রুভালের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এবং ওই স্টক এক্সচেঞ্জগুলো
অফিসগুলোতে এগুলাকে আমরা প্রেরণ করি যে আপনার অ্যাপ্রুভালের জন্য। তখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটার পর একটা কাগজপত্র প্রায় 70 থেকে 80টা বিভিন্ন কোম্পানি টু কোম্পানি বিভিন্ন কাগজপত্র তারা দেখে, বা আমরা ওগুলো আগে দেখে দেই যে এগুলা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার এনভায়রনমেন্ট সার্টিফিকেট ঠিক আছে কিনা, হাল নাগাদ করা আছে কিনা, তার জমি টাইটেল ঠিক করা আছে কিনা, এইভাবে মাহবুব ভাই, আমরা ডকুমেন্টেশনের কথা জানি, আমাদের যারা দর্শক তারা যে জিনিসটা জানতে চায়, এই যে জিনিসটা দর্শক প্রশ্নও করলো যে একটা কোম্পানি হয়তো 20 লাখ টাকা মূলধনের শুরু করলো, বাট আইপিওতে আসতেছে 10 কোটি বা 20 কোটিতে বা 40 কোটিতে, তার হয়তো প্রাথমিক মূলধন 50 লাখ টাকা বা 1 কোটি টাকা। এই যে তারা আইপিওতে আসার আগে রাইট ইস্যু করে ক্যাপিটালটাকে বাড়াইয়ে রিভ্যালুয়েশন করে তাদের যে কস্ট পড়ে সেখানে বিনিয়োগকারীর কস্ট অনেক গুণ বেশি পড়ে। এই জায়গাটায় প্রাইসিং এর দায়িত্বটা কার? সে তো দিল, মানে কারোর না কারোর, দেখেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দায়িত্ব প্রাইভেট কোম্পানির, বাট যখন এটা পাবলিক আইপিওতে আসতেছে, যেহেতু সাধারণ বিনিয়োগকারী এটার মধ্যে ইনভলভ হবে, যে হয়তো ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত না, কাউকে না কাউকে তো এটার দায়িত্ব নিতে হবে। এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনে পরিষ্কার বলে দেওয়া আছে, এবং আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে ব্যক্তিগত আলাপ করেছি যে প্রাইস নির্ধারণে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোনো ভূমিকা থাকে নাই। তো এটাই যদি সত্য হয় তাহলে ইস্যুয়ার কোম্পানি একটা প্রাইস দিল, সেটার ভ্যালিডেশন কে করবে, সেটার অ্যাকাউন্টস কে দেখবে, এই জিনিসগুলোর দায়িত্বটা কার উপরে পড়তে হবে? একদম ঠিক প্রশ্ন, যে আসলে মেথড কি সেটা দর্শকদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য জানা যে এই প্রাইসিংটা আসলে কে করে। হ্যাঁ, মূলত এই প্রাইসিংটা প্রথমত আপনি দেখেন, যদি ল্যান্ড, যে দর্শক যে কথাটা বলছিলেন যে ল্যান্ডে কয়েক গুণ দাম বাড়ায় নেয়, হ্যাঁ, ল্যান্ডের দাম বাড়ানোর জন্য রিভ্যালুয়েশন করতে হয়, রিভ্যালুয়েশনের কাজটা করে অডিটর, আর এই অডিটর যে কাজটা করে সেটার উপরে ওই যে মেথডগুলি অ্যাপ্লাই করে সেটা করে এই মার্চেন্ট ব্যাংক বা ইস্যু ম্যানেজার যে থেকে সে করে, আর ইস্যুয়ার বলে হ্যাঁ আমি এই দামে বিক্রি করতে চাই। এই করার পর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তখন ওটা দেখে তার প্রাইসটা ওই আইনের ভিতরে আছে কি নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইয়েস অর নো বলে দিতে পারে, সে আসলে প্রাইস বাড়াইতেও পারে না কমাইতে পারে না, এটা আপনি একদম ঠিক বলেছেন। তাহলে সেই ক্ষেত্রে মূল দায়িত্ব দাঁড়ালো তিনজনের, ইস্যুয়ার কোম্পানির যদি হন, আর রিভ্যালুয়েশন যদি হয় অডিটর, সে অডিটর, রিভ্যালুয়েশন কোম্পানি এবং সিকিউরিটি মার্চেন্ট ব্যাংক, তারা তিনজনই যৌথভাবে জিনিসটাকে ডিক্লেয়ার দেয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে, সে বলে ইয়েস অর নো। আর যে কথা বললেন যে জমির দাম বৃদ্ধি করে ফেলেছেন, এটা একটু আসলে সবাইকে একটু চিন্তা করা উচিত। দেখেন, ভালো কোম্পানি যদি আমরা চাই, প্রিমিয়াম চাইবি ভালো কোম্পানি, আবার খারাপ মানে অ্যাডপারের কোম্পানি যে খারাপ কোম্পানি তাও না, তার যেরকম আয়, তার যেরকম সম্পদ, সে অনুযায়ী অ্যাডপার নির্ধারণ হয়। আর ওই যে আপনি এখন থেকে 10 বছর আগে বা 15 বছর আগে বা 20 বছর আগে যে ল্যান্ডটা যেই দামে কিনেছিলেন সেটা তো দাম ওই দাম নাই, তাহলে এখন ইস্যুয়ার তো চাবে তার জিনিসটাকে জাস্টিফাইড করে তার যে প্রাইস, সেই প্রাইসে নেওয়ার জন্য। এইখানে বিনিয়োগকারী ভাইদের বা আমাদের সেই দেখার যে জিনিসটা থাকে, যেই জিনিসটা করেছেন সেটা জাস্টিফাইড আছে কি নাই। এই যে আইপিও কথা বলছিলেন যে অনেক আইপিও আসে, কম আসে, আসলে যদি বলেন অনেক কম আইপিও আসে বাংলাদেশে, মানে ও 2000 আপনি গতবারেরটা বলেন 20টা, কিন্তু এবার আপনি 2007 সালে ফিরে যান, 2007 সালে 14টা আইপিও দেওয়া হয়েছিল, আর আজকে 2015 সালে যদি আমরা 14টা দেই, তাহলে আমরা কি এগুলাম না পিছুলাম, অনেক পিছিয়ে গেলাম আসলে। তো এইগুলো কিন্তু ভাবার প্রয়োজন আছে। আইপিও একটা চলমান প্রবাহ, এটাকে দিতে হবে। আর এখন যে মার্কেট বলতেছে পড়ে গেছে, সেটা কোনোভাবেই আইপিওর সাথে সম্পর্ক নাই, সেটা যদি সম্পর্কযুক্ত থাকে টোটালি সেন্ট্রাল ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত। আমরা আসবো, সেই আলোচনায় আসবো। আমরা আরেকটু আইপিও নিয়ে আপনার সাথে একটু 1 মিনিটে কথা বলতে চাই, যেটা দর্শকের প্রশ্ন ছিল, এই প্রাইস জাস্টিফিকেশনের ব্যাপারটা। যখনই আইপিও আসে আমরা অনেক ভালো কথা শুনি, প্রসপেক্টাসে সুন্দর প্রসপেক্টাস ছাপানো হয়, ভালো ভালো কথা হয়, কিন্তু যখন শুরু হয় ওপেনিং প্রাইসও খুব হাই থাকে, তারপরে মোমেন্টাম হারায় ফেলে, তারপরে দেখা যায় বছর শেষে যে প্রত্যাশা সেটা পূরণ হচ্ছে না। এটা দেখার দায়িত্ব কার? আমি আসলে ওই দিকে যাবো না, রাদার আমার মনে হয় এখানে যেহেতু মাহবুব ভাই বলছেন, আমার মনে হয় এই কথাটা বললেই ভালো হয়, যেটা আপনি বললেন যে যখন আসে তখন প্রাইস খুব হাই থাকে, তারপরে মোমেন্টাম হারিয়ে ফেলে। আমার মনে হয় যখন আসে তখন আমরা সবাই কি করি, আমরা হুমড়ি খেয়ে পড়ি এটা কেনার জন্য। হ্যাঁ, এটার কেউ ইপিএসও দেখে না, এটা কেউ নেবও দেখে না, এটা পিছনে ডাইরেক্টররা কারা আছেন এরাও কেউ দেখে না। আমরা কি করি, আমরা আপনার ওইখানে শেয়ার কিনতে যাই, বিকজ মার্কেট রিমের উপর বেস করে নতুন একটা শেয়ার আসছে, ট্রেন্ড দেখা যাচ্ছে, প্রথমে প্রফিট পাওয়া যায়, সো উইল বাই দ্যাট। যখন পরে যায় তখন কি করি, আমরা এই শেয়ারটা 70 টাকা কিনছি, যখন 30 টাকায় পরে যাচ্ছে, আমরা বলতেছি পরে গেল কি জন্য। হ্যাঁ, সবই ঠিক আছে, আপনি এই রিউমারে যাচ্ছেন কি জন্য, আমার কোয়েশ্চেন হলো এটা। আমার অনেকেই ফোন করে বলে কিনবো কিনা, আমি বলি এখন কিনেন না, 1 বছর দেখেন কোম্পানি কি করে, ইপিএস কি আসে, নেপ কি আসে, তারপরে ইনভেস্টমেন্টে যান। হ্যাঁ, সো এখন আপনার সবাই রিউমার, সবাই ইনভেস্টমেন্টে যাচ্ছে, রিউমার উপর বেস করে আপনিও যাবেন, এটা ভালো হবে, এটা তো কোনো মানে জাস্টিফিকেশন হইতে পারে না। যখন পরে যাবে তখন বলবেন কোম্পানি ভালো না, ভ্যালুয়েশনে ইয়ে করছে, মানে অনেক কিছু ক্রিয়েট করে নিছে। তো আমার মনে হয় এটা দিস ইজ নট দ্য কোয়েশ্চন। একটা জিনিস তো আমরা বলতেই পারি যে যখন একটা প্রিমিয়াম মানে পারে আসুক বা প্রিমিয়ামে আসুক, ইস্যুয়ার কিন্তু তার প্রত্যাশিত প্রাইসটাই পায়।
সো তার উপরে খুব বেশি প্রিমিয়াম দিয়ে কেনাটা খুব বেশি Right, exactly. ওয়াইজ কোনো Wise ডিসিশন decision হবে না। না, সো আমরা একটা এই মেসেজ দিতে পারি যে যে আপনারা আইপিওতে যে প্রাইসটা অপটিমাম প্রাইসেই তারা আসছে, এবং আসার পরে জানি কয়েক গুণ বাড়ায় যদি আপনি কিনেন, সেখানে আপনার লাভবানের Risk চেয়ে থাকবে। ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষতির সম্ভাবনা সম্ভাবনাটা বেশি থেকে বেশি যাবে। থাকে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন তার পোর্টফোলিও নিয়ে। উনি ব্যক্তিগতভাবে একজন ক্ষুদ্র সঞ্চয়কারী, 4 লক্ষ টাকা নিয়ে 2010-এর সেই পিক মার্কেটে উনি পোর্টফোলিও নিয়ে এসেছিল। তারপরে আরও কিছু বিনিয়োগ করেছে প্রায় 7 লক্ষ টাকা। এখন ওনার ব্যালেন্স 1 লক্ষ টাকা। এই যে আমাদের দেশের যে ট্রেন্ডটা, বিশেষ করে 2010-এর মানুষের আশা এবং এই যে নিজে নিজে পোর্টফোলিও ম্যানেজ করতে গিয়ে মানে আশাহত হওয়া, এ বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন এই ধরনের বিনিয়োগকারীকে? ধন্যবাদ টিটু ভাই। আমাদের যেই বিনিয়োগকারী বোন প্রশ্ন করেছিলেন যে আমি এসে 7 লাখ টাকা নিয়ে আসছি, এখন এটা 1 লাখ কত হাজার টাকা কমে আসছে, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখেন উনি যে সময়টা বিনিয়োগ করেছিলেন, হ্যাঁ মার্কেট পয়েন্টও ছিল হাই, আর বর্তমানে যে পয়েন্টটা আমরা বুঝি যে এই মার্কেট পয়েন্টও এটাই লো, যেটা আমাদের মনে হচ্ছে যে এইটাই লো। কাজে এই দুইটার মধ্যে ব্যাপক ডিফারেন্স। আর আমি যে সবাইকে সাধারণ বিনিয়োগকারী বলি বা অন্য যারা নাকি পেশায় আছেন, বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে সবসময় আমি বলি যেটা একটু মার্চেন্ট ব্যাংকের যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেটার আওতায় আসেন। তাহলে আপনি সেই ক্ষেত্রে কি হচ্ছে, মিনিমাম আপনি একটা অ্যাডভাইজারি সার্ভিস পাচ্ছেন। কারণ মার্চেন্ট ব্যাংকগুলো যেই মার্চেন্ট ব্যাংকে হোক, তাদের 2-4 জন অ্যানালিস্ট থাকে, তাদের এই বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কিছু লোক থাকে। হ্যাঁ, তারাও ভুল করে, তারা যে ভুল করে নাই সেটাও বলি না, তবে তখন হয় কি আপনার লসের সম্ভাবনাটা অনেকটা কমে যায় এই ক্ষেত্রে। আর প্রথম যখন আসার জন্য আপনি কিন্তু আসলে একটু বুঝে শুনেই সবাইকে আসতে হয়, যে আমি যেই জিনিসটা বুঝতেছি না, যেই ব্যবসাটা আমি বুঝি না, সেই ব্যবসাটায় আমি যাব কি যাব না, এটাও একটা ভাবার প্রয়োজন আছে। ছোট্ট একটা উদাহরণ দিই। আমার এক বন্ধু আপনার সিঙ্গাপুরে সে ট্রেড করতে চাচ্ছিল, অথচ তাকে বিও অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। তো আমি বললাম কেন খুলতে দিচ্ছে না? বলতেছে আগে আমাকে একটা পরীক্ষা দিতে হবে, ওইখানে ওদের যে কতগুলো মিনিমাম ক্রাইটেরিয়া থাকে সেগুলো পাস করতে হবে অনলাইনে পাস করার পরে তারপর আমাকে বিও অ্যাকাউন্ট খোলার অথরিটি দিবে। ওই সার্টিফিকেশন একটা নাম্বার থাকে সবার, তারপর ওইটাই হবে আমার পরবর্তীতে বিও অ্যাকাউন্টের নাম্বার। মানে এভাবে অনেক দেশে ম্যানেজ করতেছে। তা আমরাও আমাদের দিক থেকে বলি বা নিয়ন্ত্রক সংস্থা বলি, সবারই কিন্তু এই বিনিয়োগকারীদের কিছুটা মানে এডুকেট করা বা কিছুটা নলেজ দেওয়া, যদি সম্ভব হয় যে বিও অ্যাকাউন্টটা খোলার আগে বা খোলার পরে যখনই হোক কিছুটা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে এই সকল একদমই যারা আমাদের মা বোনেরা বলি বা ক্ষুদ্র সঞ্চয় নিয়ে যারা আসতে চাচ্ছেন, কিন্তু এই ক্ষুদ্র সঞ্চয় কিন্তু অনেক বড় সমুদ্র বা মহাসমুদ্র অনেক বড় বিনিয়োগ হয়ে যাবে। এই জন্য তাদেরকে আমাদের কিন্তু প্যাট্রোনাইজও করতে হবে যে আপনারা আসেন বিনিয়োগ করার জন্য, এখানে আসেন, আবার তাদের বিনিয়োগটা যেন সুরক্ষিত থাকে। কারণ সে দেখতে চাবে তার বিনিয়োগ প্রোটেক্টেড কিনা, যেখানে সে বিনিয়োগ করতেছে তার বিনিয়োগ প্রোটেকশন দেওয়ার মতো যথেষ্ট উপযুক্ত আইন কানুন আছে কিনা, তার প্রয়োগ আছে কিনা। তো এগুলা কিন্তু আমাদের একা শুধু মার্চেন্ট ব্যাংক বলি বা হাউস বলি, সবারই এটা দায়িত্ব। সবাই যদি তার জায়গা থেকে সব দায়িত্ব পালন করে, সেই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল মার্কেটকে অনেক ভালো অবস্থায় দেখতে পারবো। আমরা পোর্টফোলিও মানে বাইরে আমরা যখন যাই, আপনারাও বাইরে পড়াশোনা করেছেন, বাইরে কাজ করেছেন, বাইরে আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে, যে অনেক প্রোডাক্ট থাকে বিভিন্ন রিস্ক অ্যাপিটাইটের জন্য, বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে, ফিক্সড ইনকাম প্রোডাক্ট থাকে, গ্রোথ প্রোডাক্ট থাকে, মানে রেগুলার ইনকাম প্রোডাক্ট থাকে। আপনারা মার্চেন্ট ব্যাংকগুলি 55টা মার্চেন্ট ব্যাংক, আমরা তো মানে বিশেষ করে ডিস্ট্রিবিউশন চ্যানেলও দেখি না যে আপনারা মাল্টিপল ডিস্ট্রিবিউশন চ্যানেলে কাজ করছেন, বা তেমন কোনো প্রোডাক্ট নিয়েও আমরা গত 2-4-5 বছরে দেখি নাই। এটার কারণটা কি? আমি এটা আরেকবারও বলছিলাম না একটা প্রোগ্রামে, যে আমাদের মার্চেন্ট ব্যাংকে যারা আছি, হয়তো আমাদের বিএমবিএ যেটা আছে, আসলে আমাদের মধ্যে কোঅপারেশনটা খুব কম। আমরা যারা মানে একটা পার্টে নলেজ ডেভেলপ করছি, ধরেন আইপিও ম্যানেজমেন্ট, আমরা ওই আইপিও ম্যানেজমেন্ট নিয়ে আছি। অন্য কেউ আগে আসতেছে না যে আমাদের একটু হেল্প করবে, যে হ্যাঁ বন্ড ম্যানেজমেন্টে যান, অথবা বাইরেতে কীভাবে অন্য ফান্ড নিয়ে আসা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড কীভাবে করা যায়, অথবা বন্ড কীভাবে, এইসব জিনিস আপনারা করেন। অথবা কীভাবে একটা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট নিয়ে আসা যায়, আপনি যেটা বললেন যে ফিক্সড ইনকাম অথবা রিস্ক প্রোডাক্ট, যেটাই বলেন, মানে এইগুলো আসলে আমাদের দেশে আমরা যেটা হচ্ছে, আমি যেটা দেখতেছি মার্চেন্ট ব্যাংকে আমাদের একজনের সাথে একজনের কোঅপারেশন নেই। এবং যারা যেটা নিয়ে কাজ করতে, ইদানিং অনেকেই দেখতেছি বন্ড নিয়ে কাজ করতেছে। আমি অনেকের সাথে বলছি যে হ্যাঁ আমার একটু নেন আপনাদের সাথে, লার্ন দ্য থিং, যে কেমনি আসলে এটা কাজ করে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের দেখা উচিত। হ্যাঁ, এই জিনিসটা রেগুলেটর বডিরও দেখা উচিত, যে হ্যাঁ যারা নতুন আসছে মার্কেটে, যারা এখনও মানে শিখতেছে, এদের শিকার অপরচুনিটিটা দেওয়া। সো আর মাহবুব ভাই যেটা বলছেন, আমি মাহবুব ভাইয়ের সাথে এগ্রি করি যে হ্যাঁ এই আপনার পোর্টফোলিওটা নিজে নিজে না করে কোনো পোর্টফোলিও ম্যানেজারে দিলে এটা অনেক ওয়েল ম্যানেজ হবে। আর শেয়ার মার্কেট তো হাইলি রিস্ক প্রোডাক্ট, আপনার এখানে তো লস হবেই। সো আপনি যদি শুধু মনে হয় যে না এখানে গেলেই আমার প্রফিট হবে আর আমি লসটা অ্যাবজর্ব করতে পারবো না, তাইলে আসলে আমার মনে হয় এটা না যাওয়াই ভালো। বাংলাদেশে আরও অনেক প্রোডাক্ট আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন উইদাউট এনি রিস্ক।
আর মেইন ইস্যুটা আমি যেটা ফিল করি আপনার আমাদের মানে মার্চেন্ট ব্যাংক কনসেপ্টটা এখনো বাংলাদেশে ডেভেলপ করে না। এই সেক্টরে আমাদের অনেক কাজ করা উচিত, রেগুলেটর বডি আগে আসা উচিত। আমি একটা মজার জিনিস দেখি, আপনার যখন কোনো শেয়ারের প্রাইস বাড়ে তখন ডিএসসি চিঠি ইস্যু করে যে প্রাইস বাড়তেছে, কোন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা। আজকে পর্যন্ত দেখলাম না যে যখন প্রাইস কমে আপনার তখন ডিএসসি একটা চিঠি ইস্যু করে, কি ব্যাপার তোমার প্রাইস 100 টাকাতে পরে 30 টাকায় আসছে, ওয়াই? ইপিএস আইপিওতে যাওয়ার আগে তোমার 3 টাকা ছিল, এখন আইপিওতে আসছে 1 বছর যায় না, ইপিএস নেমে আসছে 1 টাকায়। আমার মনে হয় এই জিনিসগুলো দেখা উচিত, তাইলে অনেক কিছুই কন্ট্রোল হয়ে যাবে। একটা ভালো পয়েন্ট উঠে আসছে মহব্ব ভাই, আমি আপনাকে প্রশ্ন করতেই চাচ্ছিলাম। গত 2-3 দিন ধরে আমাদের ওয়ান অফ দ্য ভেরি গুড কোম্পানি, গভর্নমেন্ট সেক্টরের ইউটিলিটি কোম্পানি, যারা এতদিন রেগুলার ডিভিডেন্ড দিয়ে আসতেছিল, খুব হাই ডিভিডেন্ড দিত এবং ভালো ভালো পোর্টফোলিওতে সবার কাছে এই শেয়ারটা ছিল, তিতাস গ্যাস। হঠাৎ করে গত 2 দিন ধরে এটার একটা প্রাইস ফল মানে করেছে এবং খুব পুয়ার একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে। তো মানে খুব বড় আকারের শেয়ারগুলা, আমাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের ব্যাপার আছে এবং আমরা পরবর্তীতে কিছুটা জানার চেষ্টা করেছি। রেগুলেটরি কমিশনের কেউ স্বচ্ছভাবে কিছু বলতে পারে না। তো এই জায়গাগুলি, এই ধরনের কোম্পানি যখন টাইমলি প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন দেয় না এবং সরকারি সেক্টরের কোম্পানি রেগুলেটরি কমিশন যদি কোনো ট্যারিফ চেঞ্জই করে থাকে সে বিষয়ে ক্লিয়ারিফিকেশন না দিলে, বা যখন দেওয়া হয় না, মানে শুড নট বি স্টপ, যে হ্যাঁ এটা এইভাবে ড্রাস্টিক্যালি শেয়ারটা প্রাইস পড়ে যাচ্ছে, এটা স্টপ করে আগে এটার কারণ অনুসন্ধান করে তারপরে এটা চালু হওয়া উচিত। এই বিষয়ে তিতাস সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন? ধন্যবাদ টুটু ভাই। এটা খুবই দুঃখজনক। তিতাসের যে আপনার ঘটনাটা দিকে আমরা যে দেখতে পাইছি, সাধারণ বিনিয়োগকারীরা খুবই ক্ষোভ প্রকাশ করতেছেন যে এবং সত্যি আপনার তিতাস তাদের যেই ইপিএস যে নাকি 8 টাকা 89 পয়সা অথবা 98 পয়সা ইপিএস, প্রায় 9 টাকা ইপিএস দেখেই আপনার যেখানে ডিভিডেন্ড দেওয়া হয়েছে মাত্র 15%। তো এটা তো একদম সরাসরি আপনার বলা যায় যে মার্কেটের প্রতি একদম অনীহা তৈরি করা, মার্কেটে যেই আপনার এই মুভমেন্টগুলি খারাপ করে ফেলা, বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা আর কোনো জায়গায় রাখা হয় নাই। এই ব্যাপারটা সিরিয়াসলি দেখা উচিত। এইখানে 1 ঘন্টাও লেট করার কোনো কারণ আমি দেখি না কারো। যার স্টেপস নেওয়া প্রয়োজন, যেই রেগুলেটরি স্টেপস এটা নেওয়ার ব্যাপারে। কারণ আপনি দেখেন অনেক দেশে হয় ডিভিডেন্ড ইকুইলাইজেশন ফান্ড থাকে, আমাদের দেশে থাকতে পারতো, যে কারণ আপনি কিন্তু রিটেন আর্নিং থেকে ডিভিডেন্ড দিতে পারেন, কারণ সেটা তো আপনার ট্যাক্স পেইড একটা ইনকাম, অলরেডি রিকগনাইজ আপনি রিটেন আর্নিং আছে। সেই রিটেন আর্নিং থেকে ডিভিডেন্ড তো দিতে আমি কখনো কোনো কোম্পানিকে দেখি নাই। আর যেটা বললাম আপনার যে সরকারি প্রতিষ্ঠান, সেখানে সরকারি প্রতিষ্ঠান থাকার এদের কোনো এক্সপেনশন প্ল্যানও নাই। মানে তিতাস কোম্পানি এমন হতো যে তাদের কোনো এক্সপেনশন প্ল্যান আছে, নতুন গ্যাস ক্ষেত্রে অনেক তা তো না। এবং তাদের বর্তমান পেইড আপ ক্যাপিটাল থেকে রিজার্ভ কিন্তু 4 গুণ, তাদের 990 কোটি টাকার 1000 কোটি টাকার মতো তাদের পেইড আপ ক্যাপিটাল, সেখানে প্রায় 4000 কত টাকা জানি তাদের রিটার্ন আর্নিং, সেইখানে তাদের প্রফিট করেছে 8.98 মানে 9 টাকার মতো। সেখানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এই স্টেপসগুলি যদি খুব দ্রুত নেওয়া যায় এবং সেই ক্ষেত্রে বাজার কিন্তু আবার আস্থা ফিরে পাবে যে না কোম্পানি, ওই যে আমি আমার যে কথাটা বললাম যে আমি যেখানে ইনভেস্ট করেছি আমার ইনভেস্টমেন্ট প্রোটেক্টেড, যে বিনিয়োগকারীদের মধ্যে যখন এই ফিলিংসটা আসবে যে আমার ইনভেস্টমেন্ট প্রোটেক্টেড, আমার এখানে হ্যাঁ শেয়ার বাজার লাভ লোকসান থাকবে, বাজারের উঠানামা থাকবে, এটাই মূল বিউটি। ক্যাপিটাল মার্কেটে যে সূচক নামছে উঠছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাবে, এটা তো কোনো বিউটি হতে পারে না, এটা কারচুপি। যে কোম্পানিটার কথা বললাম, সেই ব্যাপারে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয় এবং এই যে ডিলেড না করে, যত দ্য আর্লিয়ার দ্য বেটার, যদি আর্লিয়ার করা হয় বিনিয়োগকারীরা একটা আস্থা পাবে যে পাবে না, ডিভিডেন্ড ইনকাম করবে কিন্তু বিনিয়োগকারীদের দিবে না কোনো কারণ ছাড়া, কোনো এক্সপেনশন প্ল্যান নাই। হ্যাঁ, যদি এক্সপেনশন প্ল্যান থাকতো তারা স্টক ডিভিডেন্ড দিতে পারতো, করতে পারতো, কিন্তু তা না করে শুধুমাত্র 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের সাথে সরাসরি প্রতারণা করা হয়েছে। আমার মনে হয় যে রেগুলেটর যারা আছেন ওনারা এই জিনিসটা দেখবেন এবং দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবেন, যাতে আমাদের বিনিয়োগকারীরা এই ধরনের ভালো কোম্পানি মিসম্যানেজমেন্টের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম। আমি স্যারের কাছে আমার প্রশ্ন। স্যার, এখন বর্তমানে যে ঘন ঘন যে আইপি গুলো আসতেছে বেশি প্রিমিয়াম দিয়া, প্লাস আমার জানা মতো স্যার কিছু কিছু মানে বিনিয়োগকারী যে যারা শুধু আইপিও করে 200-500 অ্যাকাউন্টে, তারা প্রথম দিন এসে হাই রেটে যখন শেয়ারটা পায় তারা বিক্রি করে মার্কেট থেকে টাকাটা নিয়ে যায়। তখন তাদেরকে অনেক সময় তো রাস্তা হোক যেখানে লাগল পাই গিয়ে আমরা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করবেন না, তো কিসের সেকেন্ডারি মার্কেট, এখানে কি সেটা? এখন আমরা তো সাভার হতেছে, আমরা তাদের থেকে শেয়ারটা হঠাৎ মার্কেটে যে আমরা আসতেছে, হয়তো আমরা বলি হোক বেশি দাম হোক কম দাম যখন কিনি, তারা এই টাকাটা নিয়ে দেখা যায় কেউ প্লাট কিনতেছে মালয়েশিয়া,
ঢাকা শহরে। কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারছি দর্শক, উত্তর দেওয়ার চেষ্টা করছি। মাহবুব ভাই, জি, জি। একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে যে যারা আইপিও মানে দেয়ার আর আইপিও ইনভেস্টার, হুইচ ইজ গুড, আমি মনে করি এটা একটা ভালো সাইন, বাট তারা শেয়ারটা আইপিওতে লটারির মতো পেয়ে সঙ্গে সঙ্গে মার্কেটে একটা হাই মার্কেটে বিক্রি করে দিচ্ছে, লাভটা নিয়ে যাচ্ছে। যারা সেকেন্ডারি মার্কেটে কিনছে তারা লাভ করতে পারতেছে নাকি? আমাদের এই আইপিও ডিস্ট্রিবিউশনের আপনি কি একটা ডিসপ্যারিটি দেখেন কি না? exactly, বাইরে বহির্বিশ্বে কিন্তু কোথাও এই ম্যাক্সিমাম শেয়ার ইন্ডিভিজুয়াল দেওয়া হবে হাতে এরকম আসে না, না। একদম ঠিক এবং বলেছেন। আমাদের দেশেও একটা আইন ছিল, আপনি জানেন, যে পোর্টফোলিও ম্যানেজারদের, আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টকে ইনকারেজ করার জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্টের অ্যাকাউন্টেও যদি কিছু শেয়ার যদি বিনিয়োগের সুযোগ থাকে, তাহলে মনে হয় এই ধরনের বিনিয়োগকারী উপকৃত হবে। এই বিষয়ে মাহবুব ভাই জি যদি বলেন। একদম ধন্যবাদ টিটু ভাই, আপনি একদম কারেক্টলি পয়েন্ট আউট। এই 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 ব্যাপারগুলি আপনার কারো কাছে ছোট মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না। আপনি দেখেন একজন এই যে বললো যে অনেক বিনিয়োগকারী, আইপিও ভালো, আইপিও যারা করবে তাদের ভালো, কিন্তু তারা আজকে শেয়ারটা পেয়ে 3 দিন বা 4 দিন পরে ম্যাচুরিটি ডেটে বিক্রি করে যাচ্ছে। এবং ওই যে কম আইপিও দেওয়ার কারণে কিন্তু একটা মানসিক একটা ঝোঁক তৈরি হয়েছে ওই শেয়ারটা পাওয়ার জন্য। তখন কিন্তু অন্যান্য বিনিয়োগকারীরা কিন্তু হাই প্রাইসে কিনে ফেলছে। এখানে কিন্তু ইস্যুয়ার কোম্পানি বা ইস্যু Benefit ম্যানেজার কেউ হচ্ছে না। বেনিফিট হয় নাই। মাঝখানে এই যারা নাকি মধ্যস্বত্বভোগী যারা তারা বেনিফিট হচ্ছে, অন্য বিনিয়োগকারীরা লস করতেছে। আপনি আইপিও দেওয়ার ক্ষেত্রে যেটা করা যেতে পারে, প্রিমিয়াম অ্যাড পার নিয়ে অনেক কথা আপনি দেখতেছেন। ঠিক আছে, কারো বলতেছে প্রিমিয়াম প্রতি ঝোঁক আছে ভালো কোম্পানি, কেউ বলতেছে অ্যাড পারের কোম্পানি। আপনি একই সাথে দুইটা প্রিমিয়াম এন্ড আইপিও দেন, একটা অ্যাড পার একটা প্রিমিয়াম। আমার প্রিমিয়ামের প্রতি ঝোঁক আছে, আমি প্রিমিয়াম অ্যাপ্লাই করবো, আর XYZ কারো অ্যাড পারের প্রতি ঝোঁক আছে, সে অ্যাড পারে করবে। আরেকটা জিনিস করা যেতে পারে, আপনি দেখেন যে হ্যাঁ বিক্রি করে চলে যায়, এতে কিন্তু মার্কেট থেকেও টাকা চলে যাচ্ছে, কারণ শেয়ারটা থেকে যাচ্ছে, টাকা তো সে নিয়ে লাভ করে চলে যাচ্ছে। আরেকটা করা যেতে পারে যে বিনিয়োগ, যে শেয়ার একই সাথে আপনার একসময় ছিল, আপনি টিটু ভাই নিশ্চয়ই খেয়াল আছে যে পুরোটা বেসিসে দিত, যে যতটুকু করতো তারপরে ওর ভিতরে দেওয়া হইতো, এরকম ইন্ডিভিজুয়াল যেটা বলতেন। পোর্টফোলিও ম্যানেজারদের একটা কোটা দেওয়া হয় যে 1 বছর আগে ক্যাশ করতে পারবে না, অন্তত টাকাটা 1 বছর থেকে লকে দাও। অথবা আরেকটা দর্শক আমাদের সাথে অপেক্ষা করছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম আক্তার। জি, আমার প্রশ্ন হলো আইপিও নিয়ে। আমরা যে আইপিও গুলো দিই, এই আইপিও গুলো যারা লটারিতে পায়, তারা আইপিও গুলো বিক্রি করে যে টাকাটা পাবে, ওই টাকা যদি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতো, সেকেন্ডারি মার্কেটে লেনদেন করতো, তাহলে আমাদের সেকেন্ডারি মার্কেট অনেক ভালো হতো। কিন্তু এখন আপনি দেখবেন যারা আইপিও পায়, তারা আইপিও গুলো যেদিন বাজারে আসবে সেদিন বিক্রি করে সেকেন্ডারি মার্কেট থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। তো এইভাবে দিন দিন টাকা চলে যাচ্ছে, আমাদের শেয়ারের পরিমাণ বাজারে দিন দিন জি, আপনার প্রশ্নটা দর্শক আমরা বুঝেছি, ওটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। একই প্রশ্ন একই জায়গায়, যে সেকেন্ডারি প্রাইমারি মার্কেটের থেকে পেয়ে বিক্রি করে চলে না যায়, সেখানে একটা হোল্ডিং পিরিয়ড থাকা উচিত, এবং সেটা ম্যানেজ করা সম্ভব যদি সেটা পোর্টফোলিও অ্যাকাউন্টে যায়। এটা আসলে এই যে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যদি যেটা করা হয়, সেটা করা যে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন করলো, সে একজন ব্যক্তি দুইটা লট পেলো। সে একটা লট আপনি 6 মাস 3 মাস বা 1 মাস 1 বছর যাই লক ইন পিরিয়ড দিয়ে দিলেন, তাহলে সেটা কিন্তু থেকে যেতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তাকে একটা ফ্লেক্সিবল দিলেন, আরেকটা লট সে ওপেন বিক্রি করতে পারবে, এরকম একটা বিষয় করা যেতে পারে। অথবা যেটা বললাম যে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে করার পরে যে 3 মাসের একটা লকিং, 2 মাসের একটা লকিং, কারণ সবাই যদি একই ডেটে বিক্রি করতে যায় এবং আরো যারা নাকি পায় নাই 20 গুণ 25 গুণ পড়তেছে, তারা আবার একই সাথে কিনতে যাচ্ছে, সেখানে একটা মানে গ্যাপ থেকে যাচ্ছে এবং লস হইতেছে, মার্কেট থেকে টাকাটা চলে যাচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় যে মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে পোর্টফোলিওতে যদি অ্যাপ্লিকেশন করা হয় এবং বিক্রি করলেও টাকাটা কিন্তু বাজারেই থেকে যাচ্ছে, বিক্রি করলেও। এখানে আমার একটু বলার আছে, ধরেন আপনি যে এখানে আসার পরে শুনলাম তিতাস গ্যাস ডিভিডেন্ড কম দিছে, সে অন্য মার্কেট পড়ে গেছে, এক তিতাস গ্যাস কি আমাদের মার্কেট মুভ করায়? না, তা করায় না। না, আমি বলি তা করায় না। আস্থা শুনেন, আমরা যেটা দেখি, যেটা মাহবুব ভাইও বলেছে এবং আমি নিজেভাবে ব্যক্তিগতভাবে তিশারের ব্যাপারটা দেখেছি, আস্থার একটা সংকট তৈরি করে। ফলিং মার্কেটে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি 5টা ভালো ডিভিডেন্ড দেওয়ার মার্কেট একটু শেকি, মার্কেট একটু হয়, এটা তারা পারতো যদি ম্যানেজমেন্টের কোনো মানে খারাপ না থাকতো, তাহলে আমি বলি যদি খারাপ না থাকতো তাহলে সে কি করতে পারতো, এই টাইমটা অ্যাভয়েড করতে পারতো। গত বছর যে 35 দিছে, তাকে 15 দেওয়া এবং সেই টাইমটা এখন হওয়া
আমার মনে হয় না এটা কোইন্সিডেন্স। সো আমরা কিন্তু ডিভিডেন্ড বেশি কম দিতেই পারে, মাহবুব ভাই কিন্তু স্পেসিফিক্যালি বলছে তার রিজার্ভ আছে। এটা আমি আপনার সাথে এগ্রি করি যে হ্যাঁ। ডিভিডেন্ড হয়তো আর মার্কেট এখানে কিন্তু আরেকটা জিনিস আছে আপনাকে বুঝতে হবে, সেটা হলো সরকারি শেয়ার, মানে এটার গভর্নমেন্ট ম্যাক্সিমাম ওন করে। Own করে। এই রিলেটেড আরো কয়েকটা শেয়ার আছে, ডেসকো, পাওয়ার গ্রিড, তিতাস এবং বাংলাদেশ সাবমেরিন কেবল, সেটার Right, বিষয়ে exactly. আলোচনা করব। সো টেরিফগুলো নির্ধারণের আগে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারের টেরিফ নির্ধারণ করার আগে মানে এটা ওপেন ডিসকাশন হওয়া উচিত। এটাকে আদার গভর্নমেন্টের অর্গানাইজেশন মনে করা ঠিক না। আমরা যে আলোচনা ওইটা আপনার সাথে এগ্রি করি এজ এ ইন্ডিভিজুয়াল কোম্পানি। তিতাস নিয়ে আপনার যেটা বলতেছেন আই এগ্রি উইথ ইউ 100%, বাট কি জন্য এটা মার্কেটের পুরো ইন্ডেক্স 25% পড়ে যাবে, তো 25 পয়েন্ট পড়ে যাবে একটা তিতাস গ্যাসের জন্য? হ্যাঁ, আমরা কি পুরোপুরি এখনো, মানে আমার যেটা মনে হয় উই আর টোটালি ইন দ্য রিউমার বেস। আপনি দেখেন এখন যদি আপনি ব্রোকারেজগুলোতে যান, ওরা কি বলবে? ওরা বলবে একজন বায়ারে আপনি শেয়ার কিনবেন না, বিকজ মার্কেট আরও পড়বে। হ্যাঁ, সো এটা কি আসলে অ্যাডভাইস দেওয়ার মতো একটা জিনিস হলো? হ্যাঁ, আমি তো মনে হয় এখন শেয়ার কেনার সবচেয়ে ভালো সময়। আপনি এখন কিনেন জানুয়ারিতে। অ্যাবসলিউটলি আপনার সাথে একমত, কিন্তু দেখেন কারণটা হলো 33 লক্ষ বিনিয়োগকারী ইন্ডিভিজুয়াল, 55টা মার্চেন্ট ব্যাংকের পোর্টফোলিও অ্যাকাউন্ট কয়টা? জি, অবশ্যই এটা ভেরি 33,000 না। হ্যাঁ, সো right. আমাদের যে জিনিসটা আমরা আলোচনা করতে চাই, এবং আজকে আলোচনা থেকে অনেক জিনিস পরিষ্কার হয়েছে, যে আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোকে এই যে 33 লক্ষ কিন্তু গত 5 বছর ধরে এখন 30-এ নেমে আসছে। আমাদের এখন একটা ক্যাম্পেইন তৈরি করা উচিত যে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে আপনাদের পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে বাড়ানো যায়, এবং শুধু একটা মাত্র প্রোডাক্ট, এটাও কিন্তু আশা হয় নাই আপনাদের। আমি এই আলোচনায়ও আসবো এবং আপনাকেই দিয়েই শুরু করব যে আমি প্রায় 15 বছর আগে, আমি 2000 সালে ইন্ডিয়ায় গিয়েছিলাম। তখন ইন্ডিয়া এত ফরেন ইনভেস্টমেন্টের স্কোপ ছিল না। তখন ইন্ডিয়ার ফরেন ইনভেস্টমেন্টের মূল শক্তি ছিল কিন্তু এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এবং আমি প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংকের অফিসে গেছি, তাদের জন্য একটা উইং ছিল, এবং তারা শুধু ওই উইং না, একটা গাড়ি রাখতো তাদেরকে আইনে, তাদেরকে ইভেন তাদের ম্যারেজ, তাদের ফাদার মাদারের ফিনারেল বা বিভিন্ন প্রোগ্রামে তারা কিন্তু সম্পৃক্ত থাকতো। কিন্তু আমাদের দেশে দেখেন প্রায় $1 বিলিয়ন প্রতি মাসে রেমিটেন্স আসতেছে, এবং এটা আইসে কনজিউমার আইটেমে চলে যাচ্ছে। এনআরবিকে অ্যাট্রাক্ট করার জন্য 55টা মার্চেন্ট ব্যাংক একটা প্রোডাক্টও কিন্তু ডেভেলপ করতে পারে নাই। তারপর আরেকটা জিনিস বলি, আমি বিসিসিআই প্রেসিডেন্ট সাহেবের সাথে আলাপ করতেছিলাম, উনিও চায় যে নিশ্চিত, মানে একটা নিশ্চয়তা চায়। যেমন আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন, একটা কিন্তু নিশ্চয়তা আছে। ইনকাম বেসড অনেক প্রোডাক্ট কিন্তু বাইরে আছে, ফিক্সড ইনকাম। আপনার হ্যাঁ, ক্যাপিটাল মার্কেটের অ্যাপিটাইট ধীরে ধীরে আসুক, আপনি 30% ক্যাপিটাল মার্কেটে রাখেন, বাট তাকে একটা নিশ্চয়তা দেন, মানে ফিক্সড ইনকাম ভেহিকল তৈরি করতে হবে। আমার কথা হলো যে আপনারা তো কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস করেন। জি জি, এই যে শুধুমাত্র এই যে ক্যাপিটাল মার্কেটে আইপিও নিয়ে আসতেছেন, ইকুইটি, শুধু এর equity সাথে based। সাথে আপনারা কেন কর্পোরেট বন্ড, মানে কর্পোরেট শর্ট টার্ম বিল, ডিসকাউন্টেড বন্ড, অনেক প্রোডাক্ট আছে, আপনি জানেন, আপনি Exactly, এই অনেক বিষয়ে product আছে। মানে অনেক অভিজ্ঞ, এগুলো কেন আপনারা আনতে পারতেছেন না? আসলে এই ব্যাপারটা একটু যদি গভীরে যায়, আমার দেখতে হবে যে আমাদের দেশে 2-3টা কারণে মানুষের আসলে ওই যে ফিক্সড ইনকাম, যে বললেন না, ফিক্সড ইনকাম ভেহিকেল বা ইনস্ট্রুমেন্টে যেটা, এটা থাকা উচিত ছিল। হ্যাঁ, কারণ ওই যে আমাদের যে বিনিয়োগকারী বোন প্রথম বললেন, হয়তো যদি ফিক্সড ইনকাম ভেহিকেল ইনস্ট্রুমেন্ট থাকতো, সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু হয়তো ওইখানেই চলে যেতেন, এই ইকুইটি মার্কেটে আসতেন না, এত হাই রিস্কে হয়তো উনি আসতেন না। মানে বিভিন্ন লো রিস্ক, হাই রিস্ক, মিডিয়াম রিস্কের প্রোডাক্ট যদি থাকতো, ফিক্সড ইনকাম প্রোডাক্ট, এটা আমাদের যে সাথে সাথে কিন্তু আসলে রেগুলেটরদের আগে আসতে হবে, তাদেরকে এইগুলোর ব্যাপারে প্রমোট করতে হবে। শুধু ইকুইটি মার্কেটে না দিয়ে যে আইন কানুনগুলো আছে, যে এইগুলোর ব্যাপারে, যে আপনি ইন্ডিয়াকে যে কথাটা বলেন, আপনি এখানে দেখেন, আমিও অনেক জানলাম যে ওইখানে দেখেন আপনি রেগুলেটর অনেক 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 মানে কোঅপারেটিভ ভূমিকা পালন করে, সহায়ক ভূমিকা পালন করে, যে পলিসি সংক্রান্ত ব্যাপারে। আমরা মার্চেন্ট ব্যাংকের যে অ্যাসোসিয়েশন আমরা আছি, আমরা কিন্তু অনেক কিছু চেষ্টা করছিলাম, এবং অনেক চিঠিপত্র আমরাও কমিশনকে দেই, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি দেই, যে এই কিন্তু এখানে রেগুলেটরি স্টেপসগুলো যদি খুব বেশি সহায়ক ভূমিকা না আসলে আমাদের একার পক্ষে কিছু করার থাকে না এখানে। হাওবার এখন থেকে আমরা এটা আপনার নজরে আনবো, আমিও আমার অ্যাসোসিয়েশনকে এটা অবহিত করব যে আমরা যত তাড়াতাড়ি পারি ফিক্সড ইনকামগুলো আনার জন্য রেগুলেটরদের সাথে বসি, দেন দরবার করি, যা করার আমরা করব। আপনার একটা প্রশ্ন ছিল আর কি, উনি অ্যাসোসিয়েশনের সাথে সরাসরি সম্পৃক্ত। অ্যাসোসিয়েশন, আপনাদের এই মার্চেন্ট ব্যাংকের অ্যাসোসিয়েশনের ভূমিকাটা আমরা কি সেইভাবে দেখতে পাচ্ছি? আসলে আমি যেটা বলবো, আপনার মাহবুব ভাই অনেকদিন থেকে আছেন আর অনেক বিজ্ঞ বিএমবিতে আছেন, আমি যেটা ফিল করি আপনার এজ এ ইয়াং মার্চেন্ট ব্যাংকের সিইও হিসাবে, বিএমবি এর ভূমিকাটা আসলে কোনোভাবেই স্ট্রং না। আমি আই এম নট এট অল নোন যে আসলে বিএমবি কি করে। আমি তো দেখি না যে আমার কোনো ইন্টারেস্ট বিএমবি সার্ভ করে। আমি যেটা চাই যে বিএমবি রেগুলেটরি বডির সাথে বসুক, আমরা যে প্রবলেমগুলো ফেস করছি, আজকে পর্যন্ত তো বিএমবি আমার ডাকে নাই যে ভাই আপনি কি সমস্যা ফেস করেন।
একটু আমারে বলেন, দেখি আমরা কাজ করতে পারি কিনা। হ্যাঁ, তো আমার তো মনে হয় এটা বলা উচিত যে হ্যাঁ আসেন আপনারা প্রবলেম কি বলেন, এটা সর্ট আউট করি। আমি তো এভরিডে প্রবলেম ফেস করতেছি। আসলে আসলে বিএমবি অ্যাসোসিয়েশনটাই একটু কিছুটা নতুন, মানে ধরেন আপনাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ যে অ্যাসোসিয়েশনগুলি আছে বা অন্য আছে, সেখানে অনেক পুরাতন হওয়ার কারণে তাদের মানে মোটা টার্মস অফ কন্ডিশন, তাদের যে আচার আচরণ অনেকগুলো ম্যাচিউরড হয়েছে। হ্যাঁ, বিএমবি একটু নতুন দেখে করতেছে। হাওবার আমরা করতেছি, আমরা একসময় আমাদের অনেক কিছু ছিল না, এখন কিছু হয়েছে, আরো অনেক কিছু নাই, ইনশাল্লাহ হবে। মাহবুব ভাই, আপনি বেসিক্স অফ ক্যাপিটাল মার্কেট, আপনার একটা লেখা বই, সুন্দর একটা বই আপনি লিখেছেন। এই বইটা সম্পর্কে শেষ উক্তি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ আসলে করব। বইটা লেখার উদ্দেশ্য ছিল, অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে এটা কি সেটা কি, মানে কোনটা কিনবো কোনটা কিনবো না, ক্যাপিটাল মার্কেটে বিদেশি মার্কেটে কারা ভালো করছে, কোন জিনিসগুলি দেখে, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কোনটা দেখবো। তো আমি চিন্তা করলাম এগুলি তো বারবার উত্তর দিচ্ছি, একটা কাজ করি এগুলি সাজায় একটা বই আকারে বের করে ফেলি। সেখানে সময় প্রকাশনে ফরিদ সাহেবরা, আপনারা যাদের ডিএসসি যারা ছিল সবাই, সিকিউরিটি কমিশন সবাই আমাদেরকে অনেক হেল্প করাতে এই বইটা বাইর করা সম্ভব হয়েছে। কিছু না কিছু বেসিক্স এখান থেকে আসলে পাওয়া যাবে। আশা করি দর্শকরা এই বইটি পড়বেন, এবং আমাদের যারা প্রফেশনাল, দর্শকের চেয়ে সবচেয়ে বড় কথা যে মার্কেট প্রফেশনাল যারা, তারাও এটা থেকে আমরা উপকৃত হব, বইটা পড়বো। বাট আমি যে জিনিসটা একটু আরেকবার করতে চাই, যে এই যে সবসময় আমরা বলি যে রেগুলেটরের ভূমিকা, সরকার কি করবে, প্রাইভেট, এই বাংলাদেশের এই যে গ্রোথ গত 10-15 বছর ধরে, সব ইকোনমিক ইন্ডিকেটর পজিটিভ মাহবুব ভাই। এক্সপোর্ট বাড়তেছে, আমাদের রেমিটেন্স বাড়তেছে, আমাদের সবকিছু পজিটিভ, সামাজিক সূচকগুলি আমরা আমাদের এই রিজনে অনেক এগিয়ে আছি, ইভেন পলিটিক্যাল সিচুয়েশন এখন অনেক বেটার। তারপরেও 2010-এর পরে পুঁজিবাজার এখনো, আপনি কি মনে করেন যে কেন ঘুরে দাঁড়াতে পারছে না, এবং এই ঘুরে দাঁড়ানোর জন্য কি করণীয়? ধন্যবাদ টিটু ভাই। আসলে ঘুরে দাঁড়ানোর জন্য তিনটা বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে, যে এই যে 5 বছর এত কিছু করার পরও যেখানে সরকার তো আসলে চাচ্ছে পুঁজিবাজার ভালো করো, কারণ সরকার তার নিজের জন্য তো এটা একটা মানে ভালো, যে অনেক সব দিক থেকে অ্যাচিভমেন্ট হচ্ছে, পুঁজিবাজারে কেন হচ্ছে না। হ্যাঁ, সেখানে আমার যেটা মনে হচ্ছে যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা ব্যাপক ন্যাশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত, যে পুঁজিবাজারটা কি, কেন পুঁজিবাজারে আসবেন, কেন আসবেন না, কেন আসবেন এবং কেন আসবেন না, এই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবার চালানো উচিত। এবং রেগুলেটরি রিফর্মসগুলি যেগুলি আছে এগুলি এক্সপিডিয়েট করা উচিত। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, আমরা রেগুলেটরি বলতেছি, আমার হয় না আমি বলি না, অনেক কিছু হয়েছে, কিন্তু আরও অনেক তাড়াতাড়ি হওয়া উচিত ছিল। আপনি এই যে ফিক্সড ইনকামের কথা বললেন, আরও অন্যান্য যেই সমস্যাগুলি আমাদের আছে সেগুলো, যে মার্চেন্ট ব্যাংকের কথা বললাম, আমরা লিস্টিং কেন হতে পারছি না। অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে যেখানে 3 বছরে বাধ্যবাধকতা করে দিয়েছে, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে এরকম করে দেওয়া হোক, যে তাদেরকেও 3 বছরের মধ্যে লিস্টিং হইতে হবে, ক্যাপিটাল নিতে হবে, ক্যাপিটাল মার্কেট থেকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। ক্যাপিটাল মার্কেটে আসা মানে অনেক স্বচ্ছ থাকা, অনেক জবাবদিহি। তো এই যে আপনার এই রেগুলেটরি রিফর্মসগুলি খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, ডিলেট করলে সেটার কোনো ফলাফল পাওয়া যায় না। পুঁজিবাজার অনেক সেন্সিটিভ জায়গা, যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে। আর তৃতীয়ত, আমি অবশ্যই বলবো, এখানে সেন্ট্রাল ব্যাংকে একটা অত্যন্ত পজিটিভ ভূমিকা রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংক যদি এগিয়ে না আসে, আপনি এই যে কিছুদিন আগে দেখেন চায়নাতে যে ক্যাপিটাল মার্কেটে ধস, আপনার সবখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংকই সবার আগে এগিয়ে আসছে। কারণ ক্যাপিটাল মার্কেট তো বাংলাদেশের টোটাল ইকোনমির বাইরের অংশ না, সেন্ট্রাল ব্যাংকে সেটাও কিন্তু ভাবতে হবে। এবং এই যে আপনার ক্যালকুলেশন, যে বিভিন্ন ভুল ক্যালকুলেশন করতেছে, সেই আপনার ক্যাপিটাল মার্কেট এক্সপোজারে ভুল ক্যালকুলেশন, এগুলি এত বলার পরে কেন ঠিক হবে না, সেইগুলো ঠিক হইতে হবে। এই 3-4টা জিনিস যদি খুব দ্রুত করা যায়, এবং যদি ডিলে করা হয়, যত ডিলে করবে তত আরও বেশি আমরা গভীর সমস্যার মধ্যে পড়ব। তার যদি সমস্যাকে উত্তরাইতে চাই, খুব দ্রুত করতে হবে, যেটা মানে আমাদের ভাষায় আমরা বলি গতকাল করার কথা, যদি গতকাল করা হতো, সেগুলো যদি হয় ইনশাআল্লাহ টিটু ভাই আমরা ভালো করব। দর্শক আমাদের একটা প্রশ্ন করতে, দর্শক আছেন। দর্শক, আপনি আপনার প্রশ্নটি দ্রুত করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি। আচ্ছা, আলোচকরা কি মনে করেন যে সেন্ট্রাল ব্যাংক ওই আপনার পুঁজিবাজারে ভূমিকা পালন করে ব্যাংকগুলির কি হাত পা বেঁধে রাখছে, এটা কি মনে করতেছেন আপনারা? জি, ধন্যবাদ। আমরা কি মনে করছি নাকি যে ব্যাংককে হাত পা বেঁধে রাখা হয়েছে? এক্স্যাক্টলি হ্যাঁ, হাত পা মানে ফিজিক্যালি তো আর বাধা যায় না, এটা হলো আইন কানুনের মাধ্যমে যেই আপনার বলতেছেন ক্যাপিটাল মার্কেট এক্সপোজার, কিন্তু নন লিস্টেড সিকিউরিটিগুলোকে ওইখানে কোম্পানিকে ঢুকাচ্ছেন। ক্যাপিটাল মার্কেট এক্সপোজার বলে শুধু এটা করতে হবে। আপনি বলতেছেন যে 2016 সালের জুলাইয়ের ভিতরে বিনিয়োগ সমন্বয় করতে হবে, সেটা করতে দেওয়া যায়। 2020 সালে অসুবিধা কি? দেশের টাকা তো বাইরে যাচ্ছে না, দেশেই থাকতেছে, বিনিয়োগ হচ্ছে, দেশে উৎপাদনে কাজে লাগতেছে। কাজে এই যে এই আইন
আইন কানুন যেগুলি বলছি এগুলো আসলে বেঁধে রাখা হয়েছে, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিমুখ করে রাখা হয়েছে, বা পুঁজিবাজারে যে আস্থার তৈরি জায়গাটা যেখানে মোমেন্টাম আসবে সেই মোমেন্টামকে বাধাগ্রস্ত করতেছে। এই প্রতিবন্ধকতাগুলি যদি সরানো না যায়, পুঁজিবাজার আসলেই বারবার হোঁচট খাবে। আরেকজন দর্শক ফোনে অপেক্ষা করছেন। দর্শক, আপনি ফোনে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনার প্রশ্নটি করুন। জি জি, আমার নাম হলো জয় ইসলাম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের দেশে এই যে পাবলিক শেয়ার যখন ইস্যু হয়, শেয়ার হলো এটা ফেস ভ্যালুতে একটা হতে পারে, আর একটা হলো যে কি প্রিমিয়ামে হতে পারে, আর একটা ডিসকাউন্টও হতে পারে। কিন্তু এই পর্যন্ত কোম্পানি যখন আইপিওতে যায় বা রাইট শেয়ারের জন্য যায়, কিসের জন্য যায়? ওনার ফান্ড শর্টেজ গুলিতে যায়। হ্যাঁ, তাই তো? জি, বলেন। এই পর্যন্ত আপনার শেয়ার এতে ডিসকাউন্ট কি কোনোদিন হয়েছে এই দেশে? জি, ধন্যবাদ। আমি বলি এটা। জি, হ্যাঁ, জি, জি, আমি প্লিজ। বলি। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আপনার এই যে কোশ্চেন থাকতেই পারে, বিভিন্ন রকম অ্যাপ পারে দেখেছেন, নাই আমাদের দেশে আইনে ডিসকাউন্ট সাপোর্ট করে না। আমাদের দেশে যে আইন সিকিউরিটি আইন আছে সেখানে সাপোর্ট করে না। এখানে আমি একটু অ্যাড করতে যাই, যেহেতু অনেক ইনভেস্টররা বলতেছেন আমাদের মার্কেটে তো নেগেটিভ কি জন্য, অথবা আসলে কিভাবে এটা পজিটিভ করা যায়। আমার যে মেইন জিনিসটা মনে হয়, আপনার এটা কনফিডেন্টের অভাব আর কিছু না। আমরা যখন দেখি আপনার একটু মার্কেট ভালো হচ্ছে, ইন্ডেক্স বাড়তেছে, আমরা 800 কোটি 1000 কোটি টাকা ট্রেড দেখি এই টাকাটা কই থেকে আসে? হ্যাঁ, এই টাকাটা হচ্ছে কনফিডেন্ট থেকে আসে, যেমন মার্কেট বাড়তেছে আমরা যাই। বাট আমি ইনভেস্টরদের অ্যাডভাইস করব, এই এখন যে মার্কেট পড়ছে, আপনি এখান থেকে আজকে কিনেন, আপনি 10-15% গ্যাপ পাবেন উইদিন লাইক 6-7 উইকস। হ্যাঁ, এখনই আসেন মার্কেটে। এখন মার্কেটে যে কোনো জিনিস কিনলেই কি হবে? যে কোনো জিনিস না, অবশ্যই ফান্ডামেন্টাল জিনিস দিয়ে কিনতে হবে। আপনি যদি যে কোনো জিনিস কিনেন, আমার মনে হয় যে আরো যদি আমরা একটু সলিডলি বলি, যে আপনি পরামর্শ নিয়ে পোর্টফোলিওর মাধ্যমে প্রফেশনালদের পরামর্শ, মার্কেট এখন একটা রাইট টাইমে আছে। দিস ইজ দ্য টাইম যেখানে আপনি আপনি যদি জেনে শুনে বুঝে ভালো বিনিয়োগ করেন, লাভের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। একটা কোট দেখলাম আর ওয়ারেন বাফেট বলছেন যে যখন এভরিওয়ান ইন দ্য লাইন, ইউ শুডন্ট বি অন দ্যাট লাইন। যখন কেউ ওই কিউতে থাকবে না, তখন তুমি হেরে যাবে। আমরা সবাই জানি কনফিডেন্সের ল্যাক। মাহবুব ভাই, আপনার কাছে জানতে চাই যে কনফিডেন্স বিল্ড আপ করার, আপনি তো মানে একজন রাইটার, কনফিডেন্স বিল্ড আপ করা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আসলে এই কনফিডেন্স বিল্ড আপ হইলো গিয়ে, এটা হইলো একটা আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার। এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নির্ভর করে কিন্তু ফিজিক্যাল মুভমেন্টের উপরে। ফিজিক্যাল মুভমেন্টটা কি? আমি দেখতেছি যে আমার যে বিনিয়োগ বাড়তেছে, আমি দেখতেছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্য যে টাকা প্রয়োজন, সেই টাকা পুঁজিবাজার থেকে আসতেছে। পুঁজিবাজার থেকে যে টাকা নিয়ে ইনভেস্ট করা হলো, সেখানে আমাদের বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট পাচ্ছে। রেগুলেটর যারা আছে তারা এই যে কথাটা বললাম যে দ্রুত পদক্ষেপ নেওয়া, আপনার এই একটা ঘটনা ঘটে গেছে, খুব দ্রুত পদক্ষেপ নেওয়া, তার ট্রেড সাসপেনশন হোক বলেন, বা তার প্রতি যেগুলো যে করা, সে দ্রুত করা। মার্কেটে যে মার্কেট ইন্টারমিডিয়েটারি যারা আছে তারা সুপরামর্শ দিচ্ছে, সুপরামর্শ দিতে হবে। এই যে আপনার এই বিনিয়োগকারী যারা আছে তারাও ওই যে শুধু বিনিয়োগ করার আগে শুধু ফান্ডামেন্টাল তো দেখবেন, আমরা বলতেছি অবশ্যই দেখবেন, তার পাশাপাশি দেখবেন এই কোম্পানিতে কারা জড়িত আছে, তাদের ক্যাপিটাল মার্কেটে ট্র্যাক রেকর্ডটা কি, বিনিয়োগকারীরাও এগুলো বুঝে বিনিয়োগ করতেছেন, অ্যাটলিস্ট মিনিমাম কিছু বুঝতেছেন। আমরা ইন্টারমিডিয়েটরা আমাদের ভূমিকা পালন করতেছি, রেগুলেটর খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে, যে কোনো ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এই কাজগুলি করার জন্য কিন্তু আসলে বেশি সময় প্রয়োজন হয় না, 6 মাস, 3 মাস, 2 মাস, কিন্তু এনাফ। তো কাজে এই সময়গুলির মধ্যে যদি আমরা এটা করি, যার যার জায়গা থেকে সে যদি করি, কনফিডেন্স কিন্তু আপনি বৃদ্ধি পাবে। ধন্যবাদ আমার দুই অতিথিকে। দর্শক, আপনারা আলোচনা শুনলেন, এবং আমাদের যেটা আলোচনায় আজকে আমরা বুঝতে পারলাম সেটা হলো, প্রথমত হলো যে আমাদের মার্চেন্ট ব্যাংকগুলির সক্ষমতা বৃদ্ধি করতে হবে, তাদের তাড়াতাড়ি সক্ষমভাবে বাজারে ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থা করতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে পুঁজি বাজারকে গতিশীল করার জন্য সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। বিশেষ করে সরকারের মন্ত্রী পর্যায়ে অনেকেই এই বাংলাদেশ ব্যাংকের লিমিটটা নিয়ে বলেছেন যে এটাকে যাতে একটু বৃদ্ধি করা হয়, যাতে হঠাৎ করে প্রতিবন্ধকতা তৈরি না করা হয়। আমরা আশা করব যে যারা বিনিয়োগকারী আছেন তারা আমাদের এই পরামর্শগুলি শুনবেন, এবং সুচিন্তিতভাবে আপনি আপনার বিনিয়োগ করবেন, এবং বিনিয়োগটা রিউমারে না করে, প্যানিক না হয়ে আপনি যদি আপনার বিনিয়োগ করেন, অবশ্যই আপনি এই বিনিয়োগ থেকে লাভ পেতে পারবেন। এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আগামী সপ্তাহে আবার আপনাদেরকে আমরা এই প্রোগ্রামে ইনশাল্লাহ পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।